লা লিগার টপে উঠে পিএসজি মহড়া বার্সেলোনার। সেট পিস, লেট ড্রামা, সেন্ট জেমসেস পার্কে মিকেল আর্তেতা কাটালেন পুরনো ট্রমা। আতলেটিকো আর আলভারেজে এক্সপোজ রিয়াল মাদ্রিদ। মিডফিল্ড মায়েস্ট্রোদের ব্যাটল জিতে সেরি আতে সবার ওপরে রোৎসোনেরি। অ্যান্ড দিস ইজ পাঁচমিশালি। শনি রবির ফুটবল শেষে সোমবারে আমরা কথা বলতে চাই মঙ্গল বুধবারে চ্যাম্পিয়ন্স লিগে কি ঘটবে সেসব নিয়ে, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, পেদ্রি ভিতিনিয়া হবে নাকি হবে না? লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে সবার ওপরে উঠেছে বার্সেলোনা, অন্যদিকে পিএসজি তারাও লিগ আর সবার ওপরে আছে। এবং এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ভার্সেস পিএসজি। এই ম্যাচের অনেকগুলো হেডলাইন থাকতে পারে। এক পাশে হানসি ফ্লিক, অন্য পাশে লুই এনরিকে আরও একবার বার্সেলোনায় আসছেন। বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিল এই লুই এনরিকের আমলে। তারপরে 2023-24 সালে কোয়ার্টার ফাইনালে এই বার্সেলোনাকে বিদায় করে দিয়ে পিএসজি উঠেছিল সেমিফাইনালে। পিএসজি পরের বার চ্যাম্পিয়ন্স জিতেছে। এই সব কিছু নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু এই ম্যাচের একটা আলাদা আবহ বোধহয় হতেই পারত, ভিতিনিয়া ভার্সেস পেদ্রি। এই যে বার্সেলোনা সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটা জিতলো, যেখানে হানসি ফ্লিক তার বেশ কিছু ফুটবলারকে রেস্ট দিয়েছিলেন, স্পেশালি ফরওয়ার্ডদেরকে লেভানডস্কি স্টার্ট করেছিলেন। সেই লেভানডস্কির গোলেই তাদের জয়টা নিশ্চিত হয়েছে। লামিন ইয়ামাল পরে বদলি হিসেবে নেমে তার ম্যাজিক দেখিয়েছেন, যেটা হানসি ফ্লিককে ভরসা দেবে যে পিএসজির বিপক্ষে তিনি ফিট লামিন ইয়ামালকে পেতে যাচ্ছেন বা পাবেন। কিন্তু এই যে পিএসজি আর বার্সেলোনা ম্যাচে আমার খুব আগ্রহ ছিল এক পাশে ভিতিনিয়া আর অন্য পাশে পেদ্রির লড়াইটা দেখার। বার্সেলোনা যে ম্যাচটা জিতে নিল 2-1 গোলে, সেই ম্যাচে তাদের 75% বল পজিশন ছিল। সেই ম্যাচে মূলত কন্ট্রোল করেছেন পেদ্রি। আপনি একবার মনে করে দেখুন, নিউক্যাসলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট ম্যাচটা যেখানে বার্সেলোনা জিতেছিল, সেই ম্যাচেও পেদ্রি দুর্দান্ত ছিল। বার্সেলোনার গত রাতের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পেদ্রি। তো এই পেদ্রি ভার্সেস ব্যালন ডিওরে থার্ড হওয়া ভিতিনিয়া, দুজনের প্লেইং স্টাইল অনেকের কাছে প্রায় একই রকম মনে হতে পারে। দুজন যখন মিডফিল্ডে সিম্ফনি গাঁথেন তখন সেটা চোখের আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে। একটা ফুটবল ম্যাচে শুধুমাত্র এই দুজন মিডফিল্ডারের খেলা দেখেই বিনোদন পাওয়া যেতে পারে, কিন্তু সেই ব্যাটেলটা সম্ভবত আমাদের দেখা হচ্ছে না, কারণ পিএসজির ইনজুরি লিস্টার কারণে। পিএসজির ইনজুরি লিস্টটা ক্রমেই কেবলমাত্র বড় হচ্ছে এবং সেখানে নতুন নামটা ওই ভিতিনিয়া। যেখানে মার্কিনিওস খেলবেন না একেবারে নিশ্চিত করে বলা যায়, মার্কিনিওসকে আমরা এই ম্যাচে কোনোভাবেই দেখব না, কিন্তু সেখানে কাভারাজকেলিয়াকে দেখার একটা ক্ষীণ সম্ভাবনা আছে। তার চেয়ে বেশি সম্ভাবনা আছে এই ম্যাচে ভিতিনিয়াকে দেখার। এখন ভিতিনিয়া কি স্টার্ট করবেন? কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে তিনি বদলি হয়ে মাঠ ছেড়েছিলেন, সেটা এনরিকের জন্য একটা ঝামেলার কারণ হয়। তিনি সেখানে আগে ভাগে বুঝতে পেরেছেন তার মিডফিল্ড মায়েস্ট্রো ইনজুরিতে পড়তে যাচ্ছে। বার্সার বিপক্ষে ম্যাচের জন্য তাকে একটু সুরক্ষা দিতে হবে, যেরকমটা হানসি ফ্লিক তার মূল 11-এর অনেককেই ব্যবহার করেন নাই ওই সোসিয়েদাদের সঙ্গে ম্যাচে। এই সব কিছু মাথায় রেখে আপনি বলতে পারেন যে ভিতিনিয়া আর পেদ্রির ব্যাটেলটা আমরা দেখতে পারি। হ্যাঁ, ইনজুরির সমস্যা বার্সেলোনাতেও আছে। বার্সেলোনা এই ম্যাচে রাফিনিয়াকে পাবে না। রাফিনিয়া তো এই দলটার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু মার্কাস রাশফোর্ড আছেন, দানি ওলমো আছেন, হয়তো সেই জায়গাগুলো পুষিয়ে নেওয়ার জন্য বার্সেলোনার কাছে কিছু অপশনও আছে। এই ম্যাচটায় কোথায় আসলে পার্থক্য গড়া হবে সেটা একরকম হবে ভিতিনিয়া থাকলে, আর একরকম হবে ভিতিনিয়া না থাকলে। নেভস খেলবেন কিনা তাই নিয়েও সংশয় আছে। পিএসজি এখনো পর্যন্ত এই সিজনে অবশ্য খুব যে একক আধিপত্য দেখাতে পারছে ঘটনাটা তেমন নয়। সেটা একটু পরিবর্তন হয়ে গেছে আসলে এই মার্শের কাছে। গত সপ্তাহে ব্যালন ডি'র পুরস্কার যখন দেওয়া হচ্ছে সেই সময়ের ম্যাচটা হেরে। এখন আপনি লিগ আর পয়েন্ট টেবিলটা দেখলে দেখবেন যে খুব টাইটায়, একজনের সঙ্গে আরেকজনের পয়েন্টের তফাৎ আসলে একদমই নাই। কিন্তু মূল ফোকাস নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগ এবং পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার নিশ্চয়ই আপনার অজানা নয়। একটার পর একটা কঠিন ব্যাটেল। যদিও প্রথম ম্যাচে তারা আতালান্তাকে একদমই পাত্তা দেয় নাই, 4-0 গোলে জিতেছিল, কিন্তু এটাই তাদের ফার্স্ট টাফ ব্যাটেল হতে যাচ্ছে বার্সেলোনার মাঠে। আর ওই যে লুই এনরিকে যে বার্সেলোনাকে 2 বছর আগে হারিয়েছিলেন, সেটা ছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনা। আর এটা হানসি ফ্লিকের, যাদের বিপক্ষে গোল করেও আপনি শান্তিতে থাকতে পারবেন না, তারা যে কোনো সময় ম্যাচে ফিরতে পারে। এই পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাটেলটায় যাওয়ার আগে বার্সেলোনার সবার উপরে ওঠাটা একটা বড় স্বস্তির কারণ, মানে লা লিগার কথা বলছি। সেই উদ্যম নিয়ে তারা যাচ্ছে আসলে এই ম্যাচটা খেলতে মনজুইকে, অর্থাৎ যে স্টেডিয়ামে তারা সোসিয়েদাদের সঙ্গে এই সপ্তাহে প্রথমবারের মতো এই সিজনে খেললো।
বার্সেলোনা এবং পিএসজির এই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের প্রেডিকশনটা জানতে চাই আপনার কাছে। আপনার কি মনে হয় পিএসজি না বার্সেলোনা কারা জিতবে? ইউরোপের সম্ভবত সবচেয়ে অ্যাটাকিং মাইন্ডেড দুই কোচের ম্যাচ এবং একই সঙ্গে দুই টিমের ম্যাচ। এবার চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 2-তে। আর্সেনাল, দ্যাটস হাউ ইউ ডু ইট। আর্সেনাল অবশেষে সেন্ট জেমসেস পার্কে জিতলো এবং জিতলো মোটামুটি 3 সিজনের একটা খরা কাটিয়ে। এর আগের 3বার নিউক্যাসলের মাঠে গিয়ে মিকেল আর্তেতা গোলই করতে পারে নাই, মানে তার দল গোল করতে পারে নাই, তো সেই দায়টা তো তার উপরেই যায়। এরকম একই ঘটনার পুনরাবৃত্তি নিউক্যাসল করছিল। নিউক্যাসল যখন এগিয়ে গেল ভোলদেমাতার গোলে, এরপরে আর্সেনালের একটা সম্ভাব্য পেনাল্টি যেটা ভিএআর এ গিয়ে বাতিল হলো, অনেক ঘটনা ঘটে গেল। তখন মনে হলো মিকেল আর্তেতার দলের আর রক্ষে নাই। লিভারপুল হেরেছে, তো কি হয়েছে? আর্সেনাল বোধহয় আরো একবার পয়েন্ট লুজ করছে নিউক্যাসলের মাঠে। কিন্তু সবকিছু পাল্টে গেল কোন জায়গা থেকে? সম্পর্ক আর্সেনালের পাল্টে যায় একটা কর্নার কিক থেকে। কর্নার কিক থেকে তাদের দুটো গোল এবং লেট ড্রামাতে তারা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে লিভারপুলের সঙ্গে গ্যাপ কমিয়ে এনেছে। এখন মোটে 2 পয়েন্টের দূরত্ব। অথচ সপ্তাহখানেক আগে যখন ম্যান সিটির সঙ্গে আর্সেনাল ড্র করেছিল তখন আমরা বলেছিলাম যে আর্সেনাল বোধহয় খুব বেশি সাহসী হতে চায় না এই সব ক্ষেত্রে, কিন্তু তারা এই জায়গায় সাহস দেখালো নিজেদের প্যাটার্নের ভেতরে থেকেই। কারণ কর্নার কিকটা, ওই কর্নার কিক তো তাদের জন্য খুবই একটা বিরাট বড় টোটকা। এখনো পর্যন্ত 2023-24 সাল থেকে সবচেয়ে বেশি কর্নার কিকে গোল করা দলটার নাম আর্সেনাল 36, দ্বিতীয় সর্বোচ্চ 15 গ্যাপ টটেনহ্যাম হটস্পারের সঙ্গে। কিন্তু আর্সেনাল একটু ডিফারেন্ট ওয়েতে এই ম্যাচটা বের করে আনলো, যেটা তাদের শক্তির কথা আমাদেরকে বলছে। আর্সেনাল যখন এই কর্নার কিকগুলো নেয় তারা তো জানেই যে এটা তাদের শক্তির জায়গা। ইনফ্যাক্ট সবাই জানেন যে আর্সেনাল কর্নার কিক থেকে খুবই খুবই ভালো এবং খুবই শার্প। তো এটা জানে নিউক্যাসলও মোটামুটি মানিয়ে নিচ্ছিল। তো ওই জায়গায় আর্সেনালের ফার্স্ট গোলটা যেটা মিকেল মেরিনো করলেন, সেখানে ডেকলান রাইস যে কর্নার কিকটা নিলেন সেটা নিলেন তিনি শর্ট কর্নার কিক। আর্সেনাল তাদের কর্নার কিকের 97% নেয় ডিরেক্ট, মানে বক্সের ভেতরে ফেলে, যেহেতু তাদের হেডার মানে দেওয়ার মতো লোকজন আছে, গ্যাব্রিয়েল আছেন, যেমন শেষ কর্নার কিকটা তারা নিয়েছিল ডিরেক্ট, সেখানে আর শর্ট কর্নারের দিকে তারা যায় নাই। কিন্তু ওই জায়গায় তারা সিস্টেমটা একটু পরিবর্তন করে নিউক্যাসলকে ভ্যাবাচাকা খাইয়ে দিল এবং নিউক্যাসল ওখান থেকে যখন একবার গোল হজম করলোই, এরপরে আর্সেনাল দেখালো যে তারা শেষ দিকেও তাদের জয়ের ক্ষুধাটা ধরে রাখতে পারে এবং সেই ক্ষুধা তারা মেটাতেও পারে গোল করে। গ্যাব্রিয়েল লাফিয়ে উঠলেন এবং সেখান থেকে হেডে গোল করে আর্সেনাল একটা দুর্দান্ত জয় পেয়ে আমাদেরকে জানান দিল তারা এখানে থাকতেই এসে, যদিও পয়েন্ট টেবিলের 2-এ তারা মোটেই থাকতে চাইবে না। আর্সেনালের জন্য এই জয়টা মহা গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই লেট উইনগুলো অনেক সময় আপনার ভেতরে অনেক উদ্যমের তৈরি করে, যেটা আপনাকে মনে বিশ্বাস জন্মাতে সাহায্য করে যে আপনি বোধহয় হারার আগে হারেন না। এখন এগুলো বোধহয় আমাদের কাছে মনে হতে পারে, মিকেল মেরিনোর কাছে অন্ততপক্ষে তেমনটা মনে হয় না। তিনি বলছেন যে সমর্থকদের কাছে এটা মনে হতে পারে যে বিরাট বড় চাঙ্গা করা একটা ব্যাপার, কিন্তু আমাদের জন্য ঘটনাটা এরকম নয়। তিনি আশ্বস্ত করছেন যে আর্সেনাল এই সিজনে ভালোই খেলছে এবং এই পরিস্থিতি থেকে উঠে আসার বিশ্বাস তাদের ভেতরে আগেই ছিল। এই লেট উইনের পরে সেটা হয়তো আর একটু বাড়তে পারে। এখন প্রিমিয়ার লিগে টাইটেল রেসটা যেখানে 5 পয়েন্টের একটা গ্যাপ ছিল এই গেম উইকের আগে, সেটা এখন কমে এলো। এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো আছে আর্সেনালের পরে পরীক্ষাটা, তাই তাদেরকে দিতে হচ্ছে অলিম্পিয়াকোসের বিপক্ষে, মোনাকোর সঙ্গে খেলবে ম্যানচেস্টার সিটি, ইউনিয়ন সেন্ট জেলুয়ার সঙ্গে খেলবে নিউক্যাসল ইউনাইটেড, গালাতাসারাইয়ের প্রতিপক্ষ লিভারপুল, আর চেলসি বেনফিকা নিয়ে আমাদের পরে নিশ্চয়ই কথা হচ্ছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে আমরা একটু প্রিমিয়ার লিগে ফোকাস করতে চাই যে কে কি করলো। এই যে আর্নে স্লটের দল হেরে গেল ক্রিস্টাল প্যালেসের কাছে, এরপরে এই আলোচনাটা এখন একটু উঠবে না যে তাহলে কি মিডফিল্ডে কম্বিনেশনটা আর্নে স্লট খুঁজে বের করতে পারছেন না? এতগুলো সাইনিং করিয়ে এত টাকা খরচ করে লিভারপুল এই সিজনে ম্যাচ জিতেছে এই ক্রিস্টাল প্যালেসের আগে সবগুলোই, কিন্তু তার কোনোটাই কি তারা খুব ডমিনেট করতে পেরেছে? তার সবগুলোতেই তো তাদের লাগাম ছুটে যায় অবস্থা ছিল, তারপর তারা সেখান থেকে উদ্ধার হয়েছে। কিন্তু একটা দিন তো এমন আসতোই যখন আপনি উদ্ধার হতে পারবেন না। এই হারটা আসলে কেমন হার এটা আমরা এখনই বলতে পারছি না, যেহেতু আর্নে স্লট আগের বার প্রিমিয়ার লিগ জিতেছেন। তাই আপনাদের মনে থাকার কথা যে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে গতবার একটানা অনেকগুলো জয়ের পরে এই আর্নে স্লটের দল লিভারপুল হেরে গিয়েছিল, কিন্তু তারপর তারা আবার বাউন্স ব্যাক করেছিল। কিন্তু এগুলো তো আসলে মানে এমনি এমনি হয়ে যায় না, এগুলোর পেছনে একটু কারণও
লাগে। আর্নে স্লটের মিডফিল্ডটা এই মুহূর্তে মনে হচ্ছে কোথাও গিয়ে একটু তাল কাটছে। এই ম্যাচের কথা চিন্তা করুন, ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ফ্লোরিয়ান ভার্টসকে বাম সাইডে জায়গা করে দিতে গিয়ে সবোজলাইকে নাম্বার 10-এ খেলানো হলো, আর কোডি গাকপো বসে গেলেন। পরে গিয়ে সেই গাকপো, ফেদেরিকো কিয়েজা তাদেরকে তার নামাতেই হলো। ম্যাকঅ্যালিস্টার ইনজুরিতে ভুগছেন, তার কিছু ইনজুরি এখনও তাকে পুরোপুরি ফিটনেস রিগেইন করতে দিচ্ছে না, সেটা একটা চিন্তার জায়গা। এই ম্যাচে নিশ্চয়ই তিনি আরও বেশি দুষেছেন স্টুপিড উগো একিতিকেকে, যাকে তিনি এই ম্যাচে পান নাই আগের ম্যাচে লাল কার্ড দেখার কারণে। তো এই সব ব্যাপার স্যাপার, মানে নতুন ফুটবলার আসার পরে তাদেরকে ঘিরে, তাদেরকে নিয়ে আপনি কোন কৌশল সাজাচ্ছেন সেটা একটা দেখার বিষয়। আগের বার তো তার কাছে যে দল ছিল সেই রেডিমেড দল নিয়ে তিনি প্রিমিয়ার লিগ জিতেছেন, যেটা মোটেই সহজ কথা ছিল না। কিন্তু এবার তার উপরে পরীক্ষা যে নতুন প্লেয়ার আসলে পরে আর্নে স্লট কেমন করেন, সেটার একটা ওয়েক আপ কল সম্ভবত আর্নে স্লট পেয়ে গেছেন ক্রিস্টাল প্যালেসের কাছে 2-1 গোলে হেরে। ম্যানচেস্টার সিটির দিকে যেতে চাই। জেরেমি ডোকু এবং এর্লিং হল্যান্ড, এই দুজনের নৈপুণ্যে ম্যানচেস্টার সিটি আরও একবার জিতেছে। পেপ গার্দিওলা সম্ভবত এবার চেষ্টা করছেন তার দলটাকে উইনিং হ্যাবিটে নিয়ে আসার জন্য, যেটা তাদের হারিয়ে গিয়েছিল গত মৌসুমে। এই হল্যান্ড গোল করছেন একটার পর একটা, এটা তাদের সবচেয়ে বড় পুঁজি, এবং একই সঙ্গে ডোকুর পারফরমেন্সটা ম্যানচেস্টার সিটিকে সাহায্য করছে। তার ড্রিবলিং অ্যাটেম্পট সম্ভবত ইউরোপে এই সিজনে তার চেয়ে বেশি ড্রিবলিং অ্যাটেম্পট করে সাকসেসফুল হয়েছেন লামিন ইয়ামাল। মানে কম্প্যারিজনটা বুঝতেছেন, অন্য পাশে লামিন ইয়ামাল আর এখানে জেরেমি ডোকুকে নিয়ে তো আসলে অনেক প্রত্যাশা ছিল। আরও 2 সিজন আগে তিনি ম্যান সিটিতে এসেছিলেন, কিন্তু কখনো সেটা পূরণ করতে পারেন নাই। এই সিজনে যেভাবে তিনি খেলছেন সেটা ম্যান সিটি যেমন দরকার, ডোকুরও নিজের ক্যারিয়ার ধরে রাখতে ম্যান সিটিতে সম্ভবত সেটার প্রয়োজন আছে। কিন্তু আপাতত পেপ গার্দিওলা সম্ভবত রদ্রির সার্ভিসটা ওই অর্থে পাচ্ছেন না, তার এখনও হাঁটুতে চোট রয়ে গেছে, এবং সে কারণে এই বার্নলির বিপক্ষে ম্যাচটায় তাকে খেলানো যায় নাই। চ্যাম্পিয়ন্স লিগে যখন ম্যানচেস্টার সিটি মোনাকোর মুখোমুখি হবে তখনও সম্ভবত রদ্রিকে দেখা যাবে না। এই সব কারণেই ম্যান সিটিকে মূলত ভরসা করতে হচ্ছে তাদের ফরওয়ার্ডদের ওপরে, অ্যাটাকারদের ওপরে, এবং অবশ্যই সেটা নাম্বার 9 এর্লিং ব্রাউট হল্যান্ড, যিনি একের পর এক গোল করে যাচ্ছেন। পয়েন্ট নাম্বার 3, শাইন অন ইউ ক্রেজি স্পাইডার ম্যান, নট রিয়েলি ডায়মন্ড, কিন্তু তিনি আসলে আতলেতিকো মাদ্রিদের জন্য ডায়মন্ডই হবেন। জুলিয়ান আলভারেজ এই সপ্তাহের একক নায়ক কে? আমার কাছে মনে হয় জুলিয়ান আলভারেজ, আপনার কাছে অন্য কিছু মনে হতে পারে। হোয়াট আ পারফরমেন্স! মাদ্রিদ ডার্বিকে তিনি নতুন করে ডিফাইন করেছেন, আতলেতিকো মাদ্রিদকে বাঁচিয়ে তুলেছেন। যে আতলেতিকো মাদ্রিদ এই ম্যাচে হারলে লা লিগা টাইটেল রেস থেকে ছিটকে পড়তো একেবারে, এখনও তাদের একটা বড়সড় গ্যাপ আছে, কিন্তু তারপরও যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন সেটা আমাদেরকে মনে করিয়েছে যে তিনি আসলে কোন লেভেলের ফুটবলার। আপনি দেখুন যে আপনি কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমরা প্রতি সপ্তাহে কথা বলি, আমরা প্রতি সপ্তাহে লামিন ইয়ামালকে নিয়ে কথা বলি, তো ওই দুই দলে দুজন সুপারস্টার আছেন, আতলেতিকো মাদ্রিদে একজন আছেন না, জুলিয়ান আলভারেজ। তিনি ওই ম্যাচে যা যা করলেন এগুলো আসলে কজন ফুটবলার এই ধরনের বিগ ম্যাচে করে দেখাতে পারেন? শুধুমাত্র ওটা বাদ দেন, আপনি যে কর্নার কিকগুলো তিনি নিয়েছেন, যেগুলো অনেক সময় গোলের উৎস, যেগুলো কর্নার সময় পেনাল্টির উৎস হয়েছে, যেখান থেকে তিনি ফ্রি কিক পর্যন্ত অ্যাট্রাক্ট করেছেন, মানে তিনি ফাউলের শিকার হয়েছেন, সেখান থেকে ফ্রি কিক হয়েছে, তিনি পরে গোল করেছেন। এই আলভারেজের ওপরেই ভরসা করতে হবে আতলেতিকো মাদ্রিদকে, যদি তারা আসলেই কিছু জিততে চায়। তাকে দিয়েগো সিমিওনে দলে এনেছিলেনই এই কারণে যে গ্রিজমান বুড়ো হয়ে যাচ্ছেন, তার জায়গায় তার এখন নতুন ট্যালিসম্যানের দরকার আছে। আতলেতিকো মাদ্রিদ বরাবরই একজন ট্যালিসম্যানকে সামনে রেখেছে, একজন প্রলিফিক গোল স্কোরার, অ্যাটলিস্ট দিয়েগো সিমিওনের আমলে। ইনফ্যাক্ট সিমিওনের আমলের আগেও ফার্নান্দো তোরেসের কথা অনেকের মনে থাকার কথা। তো সেই প্লেয়ারটা এই মুহূর্তে এই আলভারেজ, যিনি গ্রিজমানের জায়গাটা এখন পুরোপুরিভাবে ঘোষণা দিয়ে সম্ভবত মাদ্রিদ ডার্বি পরে এই ম্যাচে নিয়েছেন। এখন এই যে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদ এই সপ্তাহে খেলবে, এই ধারাবাহিকতাটা তাদের বজায় রাখতে হবে। এই আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট যারা বরুসিয়া মনশেন গ্লাডবাখের সঙ্গে 6-4 গোল জিতেছে, স্কোর লাইনটা দেখলে বা শুনলে মনে হতে পারে প্রচণ্ড বোধহয় হাড্ডাহাড্ডি লড়া হয়েছে। ঘটনাটা এরকম না, 6-0 থেকে 6-4 হয়েছিল। সেই ফ্রাঙ্কফুর্টের সঙ্গে 5-2 গোলে রিয়াল মাদ্রিদকে হারানো আতলেতিকো মাদ্রিদের ম্যাচ। আতলেতিকো ফার্স্ট ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে অ্যানফিল্ডে হেরেছিল। আতলেতিকোর তাই চ্যাম্পিয়ন্স লিগে টপ 8-এ থাকার জন্য এই ম্যাচে জেতা মহা গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ হলেই পরে ওই ইকুয়েশনে আসবেন অবশ্যই আলভারেজ। অ্যানফিল্ডের ম্যাচে আলভারেজ ছিলেন না, সম্ভবত আতলেতিকোর হারের পেছনে ওটাও একটা প্রচ্ছন্ন কারণ। এখন আমরা বলছিলাম না যে কৌশলের কথা, শাবি অলonsoর এক্সপোজ হয়ে যাওয়ার কথা। এই কায়রাতের সঙ্গে যখন রিয়াল মাদ্রিদ খেলতে নামবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, তখন তারা মূল ফোকাসটা নিশ্চয়ই কাজাখস্তানের দলের
বিপক্ষেই করবে, যারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে। কিন্তু রিয়াল মাদ্রিদকে আসলে কতগুলো সমাধান মেলাতে হবে। আমরা ওই মাদ্রিদ ডার্বিতে দেখেছি রাইট ব্যাকের পজিশনে শাবি আলোনসো ঢুকেছেন, দানি কারভাহাল যেখানে খেলছিলেন লেফট ব্যাকের পজিশনেও ঝামেলা ছিল। রিয়াল মাদ্রিদের যে ফরমেশন, স্টার্টিং ফরমেশন অনেকটা 4-2-3-1 ছিল, সেটা কখনো কখনো 4-4-2 হয়ে যাচ্ছিল, আবার কখনো কখনো 4-2-2-2, মানে একটা ন্যারো একটা শেপ হয়ে যাচ্ছিল, যেটা আসলে আতলেতিকো মাদ্রিদের যে পরিমাণ উইডথ ইউজ করা হয়েছে তার সঙ্গে কম্প্যাটিবল ছিল না। ইনফ্যাক্ট আতলেতিকোর যে উইঙ্গাররা খেলেছেন, সিমিওনের কথা বলতে পারেন, স্পেশালি নিকো গনজালেজের কথা বলতে হবে, ইনফ্যাক্ট বারিওসের কথা আসলে এই জায়গায় বলতে হবে, তারা যেভাবে রিয়াল মাদ্রিদের ওয়াইড পজিশন ভুগিয়েছে সেটা এখন শাবি আলোনসোকে বিপদে বা চিন্তায় ফেলে দেওয়ার কথা। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নাই, দানি কারভাহাল ওটার সঙ্গে তাল মেলাতে পারেন নাই, এই ম্যাচে তিনি খেলতে পারবেন না কারণ তিনি রেড কার্ড দেখেছিলেন। এই সব কারণে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা আসলে শাবি আলোনসোর জন্য রিগেন করার জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট রিয়াল মাদ্রিদ। এই কাইরাতের জন্য ব্যাপারটা কতখানি বড় চিন্তা করুন, তারা যখন একবার দেখেছে রিয়াল মাদ্রিদ তাদের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগে, তখন তাদের উদযাপনটা নিশ্চয়ই অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। ম্যাচটা তাদের জন্য মহা উৎসবের, আর রিয়াল মাদ্রিদের জন্য জাস্ট আনাদার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ, শাবি আলোনসোর চিন্তা করার ম্যাচ, যে তিনি প্রথমবারের মতো এই সিজনে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছেন, এবার তাকে ওখান থেকে বাউন্স ব্যাক করতে হবে। তিনি আবার প্রেস কনফারেন্সে এই ম্যাচের আগে মনে করে দিয়েছেন তিনি 58 দিন এই টিমকে একসঙ্গে পেয়েছেন, মানে রিয়াল মাদ্রিদকে, যেটা তিনি বলছেন এখনো এনাফ নয়। এই যে ফরমেশনাল চেঞ্জ, 3 ম্যান ব্যাক থেকে 4 ম্যান কুইক শিফটিং, সেগুলো আদৌ শাবি আলোনসো আর রিয়াল মাদ্রিদকে সাহায্য করছে কিনা, করবে কিনা দেখার বিষয়। এই ম্যাচে আমি জানি না তার কতখানি জবাব পাওয়া যাবে। পয়েন্ট নাম্বার 4, মিলানো আছে। এসি মিলান আছে নাকি সেরিয়ার পয়েন্ট টেবিলে কোথায় আছে? সবার ওপরে আছে, এবং সেই কারণেই নাপোলিকে হারানোর পরে কোরিয়েলে দেল্লো স্পোর্ট তারা বলছে যে ম্যাক্স আলেগ্রি এবং একই সঙ্গে জ্যান পিয়েরো গ্যাসপেরিনি, ম্যাক্স গ্যাসপ মানে মাত্সিমিলিয়ানো আলেগ্রি এবং জ্যান পিয়েরো গ্যাসপেরিনি, মানে রোমা যারা জিতেছে আরও একবার, তাদের কথা বলছে যে তারাও স্কুদেত্তো টাইটেল রেসে আছে। কিউএসও প্রায় একই রকম হেডলাইন করছে, তারা বলছে মিলান কুয়েরো দা স্কুদেত্তো। কারণ হচ্ছে ওই যে সবার ওপরে এই মুহূর্তে এসি মিলান, এটা হয়তো অনেকেই কল্পনা করেন, স্পেশালি ফার্স্ট ম্যাচের পরে ক্রেমোনেসির সঙ্গে ঘরের মাঠে হেরে যাওয়ার পরে এসি মিলান যে সবার ওপরে থাকবে এটা অনেকেই কল্পনা করার কথা না। নাপোলিকে হারিয়ে পয়েন্টে সমান থাকার পরও এসি মিলান উঠে গেছে সবার ওপরে পয়েন্ট টেবিলে। ইন্টার মিলানো এই সপ্তাহে জিতেছে, যেখানে লাউতারো মার্তিনেজ গোল করেছেন, এসপোসিতো গোল করেছেন, কিন্তু তারা পয়েন্ট টেবিলের 5 নম্বরে নিজেদেরকে খুঁজে পেয়েছে। এই যে এসি মিলান ভার্সেস নাপোলি, এই ম্যাচ নিয়ে আমরা আগের সপ্তাহের 5 মিশালিতে কথা বলছিলাম যে মাত্সিমিলিয়ানো আলেগ্রির দলের দৌড় আসলে কত দূর বোঝা যাবে সম্ভবত নাপোলি ম্যাচে। দৌড় আসলে ভালোই দূর, সেটা আমরা বুঝলাম নাপোলিকে হারিয়ে দেওয়ার পরে। এই ম্যাচের সব রকম কথা ছিল আসলে এই দুজনকে নিয়ে, যারা এবার এসি মিলানে এবং নাপোলিতে এসছেন, অর্থাৎ সেরিয়াতে এসছেন, কেভিন ডি ব্রুইনা আর লুকা মদ্রিচ। এই ছবিটা একটা মধুর ছবি, দেখে আপনি তাকায় থাকতে পারবেন যেভাবে, যে উনাদেরকে দেখে আপনি আপ্লুত হতে পারবেন। ইনফ্যাক্ট কেভিন ডি ব্রুইনা আমাদের মতো তিনিও আপ্লুত হয়েছেন। তিনি ইনস্টাগ্রামে পর দিন পোস্টও করেছেন, বলছেন এভরিবডি এনজয়স গুড ফুটবল, গুড টু সি ইউ। এত সব আলো এই দুজন কেড়েছেন এই ম্যাচের আগে। তারপরে এই দুজনের পারফরমেন্স আসলে কেমন গেল ম্যাচে? তারা দুজনের লুকা মদ্রিচ গোল করার নাই, কিন্তু কেভিন ডি ব্রুইনা সান্ত্বনার গোলটা করেছেন, যদিও সেটা সান্ত্বনার গোল নাও হতে পারতো। এর আগে সালেমাঙ্কা এবং পুলিসিক এই দুজন গোল করে এসি মিলানকে লিড দিয়ে দিয়েছিলেন। এরপর একটা রেড কার্ড দেখেছিল এসি মিলান, কিন্তু সেই সুযোগটা থেকে কেভিন ডি ব্রুইনা একটা পেনাল্টি থেকে গোল করার পরেও নাপোলি আর উদ্ধার করতে পারে নাই ম্যাচটা। 73rd মিনিটসে গিয়ে কেভিন ডি ব্রুইনাকে উঠিয়েও নেওয়া হয়েছে, যেটা আন্তোনিও কোন্তে করেছেন, সেটা কেভিন ডি ব্রুইনার আবার খুব একটা পছন্দ হয় নাই। মানে লাইক ফর লাইক কিছু সাবস্টিটিউশন হয়েছে সেখানে, এবং তাকে স্কট ম্যাকটমিনের মতো ফুটবলারকে তুলে ফেলেছেন কোন্তে। প্রশ্ন উঠেছে যে কোন্তের সাবস্টিটিউশনগুলো আসলে ঠিকঠাক ছিল কিনা। এখন মদ্রিচ হয়ে গেছেন ওই ম্যাচের নায়ক। কারণ বলতে পারেন যে 40 বছর বয়সী একজন ফুটবলার আসলে একটা দলকে কি দেবেন? মানে এই প্রশ্ন উঠতে পারে না যে আমরা বোধহয় খালি আগে ভাগে নাম ছিল বলেই তাদের নাম নেই, কিন্তু আসলে কি ঘটনা তাই? দেখেন এই যে 3টা গোল করেছেন কেভিন ডি ব্রুইনা 3টা আওয়ে ম্যাচে সেরি আতে। 2000 সালের পরে এরকম ঘটনা আওয়ে ম্যাচে গিয়ে কোনো ফুটবলার 3টা গোল করেছেন তার সেরিয়ার অভিষেক মৌসুমে, এমন ঘটনা আছেই মোটে 3টা, তার ভেতরে 4র্থটা হচ্ছে কেভিন ডি ব্রুইনার। আর লুকা মদ্রিচ তিনি তো ডমিনেট করছেন। তিনি ডমিনেট করছেন কিভাবে দেখেন, মানে এখনো পর্যন্ত সেরিয়াতে 5 ম্যাচ হয়েছে, তার ভেতরে
এখনো পর্যন্ত সাকসেসফুল পাস 300টা দিয়েছেন লুকা মদ্রিচ। সেরি আর হিসাব অনুযায়ী তিনি আছেন সবার ওপরে। পাসেস সাকসেসফুল ইন অপোজিশন হাফ, ফার্স্ট পজিশন, লাইন ব্রেকিং পাস অপোনেন্টের ওদিকে ফার্স্ট পজিশন, পজেশন 1 ফার্স্ট পজিশন, ইন্টারসেপশন সেখানেও ফার্স্ট। আপনি বলবেন এখন যে 40 বছর বয়সী মদ্রিচকে নিয়ে আমরা শুধু আগের কারণে কথা বলি, না রে ভাই, লুকা মদ্রিচ এখনও আছেন আগের মতো এবং তিনি মিডফিল্ড কন্ট্রোল করছেন। তার কন্ট্রোলে এসি মিলান ম্যাচ জিতছে, তারা এখন সেরিয়া সবার উপরে আছে। অবশ্য এটা হয়তো মানে বাস্তব কথা বলতে গেলে শেষ পর্যন্ত থাকবে না, কিন্তু যদি এসি মিলান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ স্পটেও শেষ করতে পারে, তারা আবার ইউরোপিয়ান কোনো কম্পিটিশনে নাই, তাহলে সেটাও তো আসলে এসি মিলানের জন্য বড় একটা পাওনা। তারা চ্যাম্পিয়ন্স লিগে নাই তো কি হয়েছে, বাকিরা তো চ্যাম্পিয়ন্স লিগে আছেই। আতালান্তা এই সপ্তাহে খেলবে ক্লাব ব্রুজের সঙ্গে, ইন্টার মিলান স্লাভিয়া প্রাহার বিপক্ষে, ভিয়ারিয়াল ভার্সেস ইউভেন্টাস, নাপোলি আর স্পোর্টিং সিপির ম্যাচ। নাপোলি ম্যান সিটির কাছে হেরেছিল চ্যাম্পিয়ন্স লিগে, এরপর থেকে তারা একটু কেমন কেমন জানি হয়ে গেছে, মানে পিসার কাছে 3-2 গোলের জয়, মানে যেটা টাফ করে তাদেরকে জিততে হয়েছে। এরপরে রোৎসোনাইদের বিপক্ষে হার, এবার চ্যাম্পিয়ন্স লিগের স্পোর্টিং সিপির সঙ্গে যদি আন্তোনিও কোন্তের দল জিততে না পারে, প্রশ্ন উঠবে। পয়েন্ট নাম্বার 5, রিটার্ন অফ দ্য স্পেশাল ওয়ান। এই সপ্তাহে আপনি চ্যাম্পিয়ন্স লিগে যতগুলো ম্যাচ দেখবেন, পিএসজি ভার্সেস বার্সেলোনা তার ভেতরে একটা, তবে কিছু কিছু জায়গায় তার চেয়েও বেশি আলো কাটবেন একজন, জোসে মরিনিও, বেনফিকার কোচ, যিনি এবার স্ট্যামফোর্ড ব্রিজে ফিরছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে তার ফার্স্ট ম্যাচটা বেনফিকার কোচ হিসেবে শুরু হবে এই ম্যাচ দিয়ে তার সাবেক ক্লাবের এগেনস্টে, যে ক্লাবে তিনি 3টা প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছিলেন, যে ক্লাবে তিনি বরখাস্ত হয়েছিলেন প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে ভালো না করার দায়ে। তখনও গ্রুপ স্টেজ চলছিল চ্যাম্পিয়ন্স লিগে সেই সময়ে। এরপরে তিনি আবারও ফিরেছিলেন চেলসির ডাগআউটে, কিন্তু সেবারও তাকে চলে যেতে হয়েছিল। সেই চেলসির সঙ্গে জোসে মরিনোর একটা স্পেশাল রিটার্ন হতে যাচ্ছে, কিন্তু জোসে মরিনোর জন্য ঘটনাটা এমন না। তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, যখন পোর্তো ছেড়েছি, চেলসির হয়ে আমার প্রথম ইউরোপিয়ান ম্যাচ ছিল পোর্তোর বিপক্ষে। ইন্টার মিলানের কোচ হয়ে কত শতবার বার্সার মুখোমুখি হয়েছি, ফেনারবাচের কোচ হয়ে ম্যান ইউনাইটেড, বেনফিকার বিপক্ষেও দল সামলেছি। মানে তিনি ডাউন প্লে করে দিচ্ছেন, না আরে ভাই সব তোমাদের আলোচনার বিষয়, এগুলো আমাদের আলোচনার বিষয় নয়। এবং তিনি কিন্তু তার মতোই আছেন, মানে আগের মতোই আছেন। বেনফিকা যখন এই তার আন্ডারে 3টা ম্যাচ খেলেছে, তার ভেতরে একটাই তারা ড্র করেছে এবং ওই ড্র ম্যাচের পরে তিনি রেফারিংয়ের যথেষ্ট সমালোচনা করেছেন। সমালোচনা করার পরে যে পর্তুগিজ রেফারিং কমিটি আছে, তারা এখন প্রিপেয়ার্ড হচ্ছে জোসে মরিনিওর এগেইনস্টে, যদি তারা কোনো একটা নিষেধাজ্ঞা বা এরকম কিছু আদায় করতে পারে। মানে খেলা শুরু হয়ে গেছে, মোটে 3 ম্যাচ হয়েছে, 3 ম্যাচের ভেতরে পর্তুগিজ রেফারিং অ্যাসোসিয়েশনকে তিনি এরই মধ্যে চটিয়ে দিয়েছেন। জোসে মরিনো যেখানেই যাবেন সেখানেই বক্স অফিস হিট হবেন এবং এই ম্যাচটাও তার ব্যতিক্রম নয়। চেলসি তারা প্রিমিয়ার লিগের আগের 2টো ম্যাচ হেরেছে ইউনাইটেডের কাছে, এই সপ্তাহে তারা হেরেছে ব্রাইটনের কাছে, 2 ম্যাচেই রেড কার্ড ছিল। চেলসির জন্য এই ম্যাচে তাদের সাবেক কোচ জোসে মরিনিওকে হারানো চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ, একই সঙ্গে নিজেদের ফর্মে ধারাটা ধরে রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ছিল আমার এই সপ্তাহের 5 মিশালি। আমি জানি হ্যারি কেইনকে নিয়ে কথা হয় নাই, হ্যারি কেইন আরও একটা রেকর্ড করেছেন এইবার। হ্যারি কেইনকে নিয়ে কথা বলতে গেলে প্রতি সপ্তাহে 5 মিশালি আসলে 6 মিশালি হয়ে যাবে। নিশ্চয়ই আপনি জানেন, কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন কি কি আপনি আরও দেখতে চেয়েছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.